উঠবস করে কাজকর্ম করলে কোমরের যন্ত্রণাটা বেড়ে যায়। সিজার হয়েছিলাম 2 মাস আগে। সেই অবস্থায় 2 মাসের দুটো বাচ্চাকে অসহায় অবস্থায় ফেলে বাড়ি ছেড়ে ভাসুর যখন চলে গেলেন, সেদিন মাথার উপর টালির চালের ঘর থাকলেও মনে হয়েছিল খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি। আমরা স্বামী স্ত্রী এবং দুটো দুধের শিশু সহ 4জন মানুষের চোখের জল ফেলা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। কদিন যেতে না যেতেই বুঝতে পারলাম ঘরে বসে থাকলে হবে না, কিছু একটা করতে হবে। কিন্তু 2 মাসের দুটো বাচ্চা নিয়ে লড়াই করব কি করে? সেদিন ব্যথা যন্ত্রণা কষ্ট ভুলে বাচ্চা দুটোকে বাঁচাতে ভাসুরকে কোনো দোষ না দিয়েই নিজেদের টিকে থাকতে দাঁতে দাঁত চেপে প্রতিজ্ঞা করেছিলাম, যাই হোক যত কষ্ট হোক নিজের পায়ে দাঁড়াতে হবে। তা না হলে বাচ্চা দুটোকে মানুষ করা হবে না, নিজের অস্তিত্বটুকুই হারিয়ে যাবে। সেদিন ভাসুরের আচরণে কষ্ট পেলেও আজ মনে হয় সেদিন ভাসুর আমাদেরকে সংসার সমুদ্রে ঠেলে দিয়ে পরোক্ষভাবে উপকারই করেছিলেন। তা না হলে হয়তো আজ আমি এই জায়গায় আসতে পারতাম না। আমি মিতা, একজন সাধারণ গ্র্যাজুয়েট। মায়ের কাছে মার খেয়েছি, বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়েছে। বাবা মা অন্য জায়গায় বিয়ের যোগাযোগ করেছেন, কিন্তু আমি অনড় ছিলাম। বাড়িতে পরিষ্কার বলে দিয়েছিলাম, তোমরা আমাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করবে না। মোহনকে যখন তোমাদের পছন্দ না, তখন ঠিক আছে, বিয়ে করব না। তবে বিয়ে যদি কখনো করতে হয় তাহলে কিন্তু মোহনকেই করব। শেষ পর্যন্ত দুপক্ষের মধ্যে আমাদের বিয়েটা হয়েই গেল। বাবা মা রাজি না হওয়ার কারণ মোহন একটা দোকানে কাজ করতো বলে। মোহনের দাদা রতন, আমার ভাসুর আর শাশুড়ি মা আমার বাবা মায়ের কাছে গিয়ে কথা দিয়েছিলেন, মোহনের বিপদে আপদে সারা জীবন আমরা আছি। কেননা মোহন আমার একমাত্র ভাই। আর শাশুড়ি বলেছিলেন, বড় ছেলে আমার স্বামী মারা যাওয়ার চাকরি করছে, সুতরাং তার দায়িত্ব থাকে ছোট ভাইকে দেখাশোনা করার। তাছাড়া আমি যতদিন বেঁচে আছি ততদিন মোহনের কোনো চিন্তা নেই। তারপর আস্তে আস্তে মোহন একটা ভালো কাজকর্মের মধ্যে ঢুকে গেলে তখন আমি থাকলাম আর গেলাম, কোনো চিন্তা থাকবে না। এইভাবে টানাপোড়েনের মধ্যে দিয়ে বিয়েটা শেষ পর্যন্ত হয়ে গেল। 2.5 বছরের মাথায় আমার যমজ দুটো মেয়ে সন্তান হলো মিউনিসিপ্যাল মাতৃসদন হসপিটালে। ঠিক তার 2 মাসের মাথায় আমার ভাসুর শাশুড়িমাকে নিয়ে আমাদেরকে ফেলে তার নতুন বাড়িতে চলে গেলেন। যাওয়ার আগে ভাসুর বলে গেলেন, তোমাদের কোনো দায়িত্ব আমি আর নিতে পারবো না। শাশুড়িমা কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়েছিলেন। আমি বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে পাথরের মতো বসে থাকলাম। মোহন যে টাকা মাইনে পেত বাচ্চা দুটোর পিছনেই চলে যেত। খাবো কি এই চিন্তাতেই ঘুম হতো না। তারপর তো ডাক্তার দেখানো, ওষুধ বিশুদ্ধ তো আছেই। মা বাবা পরিষ্কার বলে দিয়েছেন, পছন্দ করে বিয়ে করেছো তুমি, তোমাকে এবার লড়াইটা করতে হবে। বসে না থেকে উঠে দাঁড়াও, কিছু একটা করো। দুটো দিন ঘরের মধ্যে বসে ভাবতে লাগলাম কি কাজ করা যায়। 3 দিন বাপের বাড়ি থেকে আমার সাইকেলটা নিয়ে বাচ্চা দুটোকে মায়ের কাছে রেখে বাবার কাছ থেকে 5,000 টাকা ধার করে পাইকারি দোকান থেকে কাটা শাড়ি কিনে পরিচিত বন্ধু বা আত্মীয়দের কাছে প্রথমে আমি যাইনি, কারণ তারা হয়তো একটা কাপড় নেবে ঠিকই, তবে কথার ছলে উপহাস করতে ছাড়বে না। তাই চেনা পরিচিতদের কাছে না গিয়ে সম্পূর্ণ অচেনা ও পরিচিতদের বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতে লাগলাম। প্রথম প্রথম কেউ নিত না। ছুটোছুটির মধ্যে মায়ের বাড়িতে এসে বাচ্চা দুটোকে খাইয়ে যেতাম। 2 মাসের সিজারিয়ান ছিলাম বলেই বোধহয় কোমরের যন্ত্রণায় মাঝে মধ্যে কাহিল হয়ে পড়তাম। একদিকে দুটো দুধের শিশু আর শরীরের প্রতিবন্ধকতা, অন্যদিকে এই ধরনের ব্যবসার অনেক গৃহবধূরা এগিয়ে আসার জন্য যথেষ্ট কম্পিটিশন ফেস করা। বুঝতে পারলাম সময় দিয়ে আর ধৈর্য ধরে ভালো মতো লেগে না থাকলে এই ব্যবসায় টিকে থাকা যাবে না। তাই অন্যদের মতো সময় কাটাতে বা হাত খরচের জন্য করা ব্যবসাটা আমার কাছে বাচ্চার দুধ আর পেটের ভাত মনে করে উঠে পড়ে লাগলাম। নেবে না জেনেও হাসি মুখে তাদের কাছে বারংবার যাওয়ার, রং বা ডিজাইন পছন্দ করে একটা দুটো করে নিতে লাগলো। সেই সঙ্গে পরিচিতিটাও আস্তে আস্তে বাড়তে লাগলো। 1 ডজন থেকে 2 ডজন, 2 ডজন থেকে 4 ডজন, 4 ডজন থেকে 10 ডজন বিক্রি হতে লাগলো। মহাজনের সঙ্গে পরিচিতি হয়ে যাওয়ার জন্য আমাকে কাপড় বেছে নিতে দিতেন, কিছু বাকিও দিতেন। তাতে আমি যখন খরিদ্দারের কাছে কাপড় নিয়ে যেতাম তারা তাদের পছন্দ মতো কাপড় পেয়ে যেত। মহাজনী একদিন বললেন, বৌদি আপনি কাটা শাড়ির সঙ্গে অন্যান্য কাপড়ও নিয়ে যান, আপনার খরিদ্দার ভালো বিক্রি হয়ে যাবে।
মহাজনের কথা মতো সব রকম কাপড় নিয়ে বিক্রি করা শুরু করলাম। বাবার টাকাটা শোধ দিতে গেলে বাবার টাকাটা নেননি, বলেছিলেন টাকাটা নেওয়ার জন্য তোকে তো দেইনি, এটাকে পুঁজি মনে করে এগিয়ে চল। সেদিন বাবাকে প্রণাম করে বলেছিলাম, তোমরা আমাদের আশীর্বাদ করো, মেয়ে দুটোকে লেখাপড়া শিখিয়ে যেন মানুষ করতে পারি। সপ্তাহ অন্তর মহাজনের টাকা শোধ দিতে লাগলাম। আস্তে আস্তে খরিদ্দারের নতুন নতুন ডিজাইনের চাহিদা বাড়তে লাগলো। মহাজনের কাছে সেই ধরনের কাপড়ের কথা বললে মহাজন বললেন, ওই ধরনের কাপড় তো আমি রাখি না, আপনি বড় বাজার চলে যান, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনার পছন্দ মতো কাপড় সব পেয়ে যাবেন। মহাজনের দেওয়া বড় বাজারের ঠিকানা ছাড়াও আরও কয়েকটা দোকান দেখে সেখান থেকে একটা একটা করে বেছে কাপড় তুলতে লাগলাম। সেগুলো নিয়ে আসা আর মাত্র বিক্রি হয়ে যেতে লাগলো। শেষ সপ্তাহে দুবার করে যেতে লাগলাম। প্রত্যেক কাস্টমারের মোবাইলের হোয়াটসঅ্যাপ নাম্বারে কাপড়ের ছবি তুলে পাঠিয়ে দিতে লাগলাম। অনেকেই পছন্দ করে নিয়ে যেতে বলতো, কেউ কেউ আমার ঘরে এসে দেখে শুনেও নিয়ে যেত। বড় বাজারের মহাজনদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠল। দামি দামি শাড়ির মাঝে কাটা শাড়ি চাপা পড়ে যেতে লাগলো। আস্তে আস্তে কাটা শাড়ি তোলা এবং বিক্রি বন্ধ করে দিলাম, কিন্তু অসময়ে মহাজনের সঙ্গে সম্পর্কটা রেখেই দিলাম। হালখাতায় উনি নিমন্ত্রণ করেন, যাই হালখাতা করি। ব্যবসা শুরুর প্রথম দিকে কিছু কাস্টমার মাঝে মধ্যে ফোন করে বলে, মিতাদি দুটো কাটা শাড়ি লাগবে, এদিকে যখন আসবে তখন দিয়ে যেও। তাদের জন্যই বেছে গুছে দু একটা নেই। শ্বশুরের ভিটেটা ছিল টালির চাল আর মাটির দিয়ে তৈরি। বছর 10 মেনটেন্যান্স না হওয়ার জন্য ভেঙে যেতে লাগলো। বাচ্চা দুটোকে নিয়ে থাকায় দুষ্কর, তার উপর আবার ইঁদুরের উৎপাতও শুরু হলো। বাড়িটা যে সারাবে তার উপায় নেই। ভাসুরের অনুমতি ছাড়া সেখানে কিছু করা যাবে না। বাড়ি ছেড়ে চলে এলাম। মেন রাস্তার ধারে 4,000 টাকা দিয়ে ঘর ভাড়া নিলাম। দুটো ঘরের একটাতে আমরা থাকি, অন্যটা শোরুম করলাম। সব সময় খরিদ্দার যাওয়া আসা করে লেটেস্ট ডিজাইনের কাপড়, কুর্তি, চুড়িদার, নাইটি, বেড কভার সবই থাকে। বড় বাজার আর ফুলিয়া থেকে গাঁট গাঁট কাপড় ট্রান্সপোর্টে আসে। 14 বছরের মধ্যে আমার এই ব্যবসা যখন বছরে প্রায় 45 থেকে 50 লক্ষ টাকার টার্ন ওভার করে, মেয়ে দুটো ক্লাস 8-এ পড়ে, মোহন এখন একটা মোটামুটি কাজ করে মাস গেলে প্রায় 15 থেকে 16,000 টাকা আয় করে। যখন সে ফাঁকা থাকে আমার কাজেও সাহায্য করে। কষ্টের দিনগুলোতে যখন সারাদিন ঘোরাঘুরি করে বাড়িতে ফিরতাম, তখন ক্লান্তিতে রান্নাঘরে না গিয়ে হাত পা ধুয়ে শুয়ে পড়তাম। মন এসে আমাকে ও ঘরে ঘুমোতে দেখে সে নিজে রান্নাঘরে গিয়ে ভাত, ডাল সিদ্ধ আর ডিম ভাতে দিয়ে আমার গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বলতো, মিতা উঠো, খেয়ে নাও। ভাসুর এখন খোঁজ খবর নেই। ছেলে মেয়ের জন্মদিনে নিমন্ত্রণ করে আমারও গিফটও নিয়ে আসে। ভাসুকে একদিন ফাঁকা পেয়ে বলেছিলাম, ভাড়া বাড়িতে থাকি, অনেকগুলো টাকা গুনতে হয়, পুরনো টালির চালের বাড়িটা ভেঙে একটা ছোটোখাটো বাড়ি কি করতে পারি? ভাসু তার উত্তরে বলেছেন, ওভাবে তো হয় না, একটা মাপজোকের তো ব্যাপার আছে, এখন থাক, পরে হবে। পরে কবে হবে জানি না। 8 মাস হয়ে গেছে আমি অপেক্ষা করে আছি।